আপনি কি জানেন একটা মেডিকেল এমার্জেন্সি 70% ভারতীয়কে দেউলিয়া করতে পারে? জানুন কেন। একজন মধ্যবিত্ত মানুষ যত টাকা রোজগার করে তার বেশিরভাগই তো চলে যায় পেট্রোল, ইএমআই, বাচ্চাদের স্কুল ফিতে। মধ্যবিত্ত সঞ্চয় করা খুবই কষ্টকর। ভগবান না করুক এমন সময় যদি বাড়িতে কোনো রোগ বা দুর্ঘটনা ঘটে, তাহলে বছরের পর বছর ধরে জমানো সঞ্চয় একদিনে শেষ হয়ে যায়। আর যদি ভুলেও এমন কোনো দুর্ঘটনা সেই ব্যক্তির সঙ্গে ঘটে যিনি এই পরিবারের একমাত্র রোজগারে, তাহলে ভাই সঞ্চয় তো গেল, সঙ্গে ভবিষ্যতে রোজগারের ওপরও ধাক্কা লাগে। ভারতে আজও 70% পরিবার এমন যারা দারিদ্র সীমার ঠিক একটি রোগ বা দুর্ঘটনা দূরত্বে রয়েছে। একটি রোগ, একটি দুর্ঘটনা, আর সবাই গরিব। এই সংখ্যা আরো বাড়তে চলেছে, কারণ মানুষের আয় কি হারে বাড়ে? প্রতি বছর 5 থেকে 8%, বড়জোর 10%, কিন্তু মেডিকেল বিল বাড়ছে 14% হারে। অর্থাৎ যে অপারেশন আজ 10 লাখ টাকায় হয়, পরের বছর হবে 11.4 লাখে, আর 2 বছর পরে 13 লাখ। প্রতি 5 বছরে খরচ দ্বিগুণ হচ্ছে। 5 বছর পরে এই অপারেশন হবে 20 লাখ, আর 10 বছর পরে 40 লাখে। এত কিছু হতে পারে একজন সাধারণ মানুষের সঙ্গে, কিন্তু তবুও মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব। ভেবে দেখুন, একটা বড় অসুখ হলে জীবনভরের সঞ্চয় শেষ হয়ে যেতে পারে, এমনকি লাখ লাখ টাকার লোন নিতে হতে পারে, যা শোধ করতে গিয়ে জীবন আরো কঠিন হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, এত কিছু জানার পরও লোক ইন্স্যুরেন্স কেন কেনে না? এর পেছনে একটা সাইকোলজিক্যাল কারণ আছে যা আপনি কখনো শোনেন। 1996 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 2 পিএইচডি ছাত্র তৈরি করলেন এক অনন্য ওয়েবসাইট র্যাঙ্কিং সিস্টেম। নাম দিলেন পেজ র্যাঙ্ক। পরে 2-3 বছরের মধ্যে এটি এতটাই জনপ্রিয় হয়ে গেল যে পড়াশোনার পাশাপাশি এই ওয়েবসাইটকে ম্যানেজ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তাই তারা কি করলেন? সেই সময় এক বড় কোম্পানির কাছে গিয়ে প্রস্তাব দিলেন মোটে $1 মিলিয়ন এই পেজ র্যাঙ্ক ওয়েবসাইটকে কিনে নিন। কিন্তু সেই কোম্পানি তাদের আইডিয়াকে ফালতু বলে ফিরিয়ে দিল। কিন্তু এরপর যা ঘটলো তা কেউ ভাবতেও পারেনি। 2002 সালে বাজারে তখন ইন্টারনেটের বুম। বড় হোক বা ছোট, প্রতিটি ব্যবসায়ী অনলাইনে আসছে, কারণ সবার মনে একটাই বিশ্বাস, অনলাইনে না গেলে পিছিয়ে পড়বো। এই ট্রেন্ডে পেজ র্যাঙ্কের ইউজার বেস রকেটের গতিতে বাড়তে লাগলো। ফলে যা হলো, যে কোম্পানি একসময় এই আইডিয়াকে অবজ্ঞা করেছিল, এবার নিজেরাই এসে $1 বিলিয়ন কিনে নেওয়ার প্রস্তাব দিল। কিন্তু এবার 2 প্রতিষ্ঠাতা কাউন্টার অফার করলেন $3 বিলিয়ন। উত্তরে সেই কোম্পানি আবারও প্রস্তাব ফিরিয়ে দিলেন, এই ভেবে যে এরা আমাদের কি বা করতে পারে। 2017 সালে এসে দেখা গেল যে কোম্পানি একসময় এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল, সেই কোম্পানি বিক্রি হয়ে গেল $4.48 বিলিয়ন। আর যেটিকে একসময় ফালতু বলা হয়েছিল তার বর্তমান ভ্যালু $2.37 ট্রিলিয়ন, মানে বিক্রয় দামের প্রায় 530 গুণ। যে কোম্পানি $4.48 বিলিয়ন বিক্রি হয়েছিল, আজ আমরা তাকে চিনি ইয়াহু নামে। আর সেই পেজ র্যাঙ্ক আজ গুগল নামে গোটা দুনিয়াকে শাসন করছে। এবং এই গল্প শুধু ইয়াহু নয়, কোডাক, নোকিয়া, অ্যাম্বাসেডর, এমন অসংখ্য জায়ান্ট কোম্পানি যারা একসময় বাজার দাপিয়ে বেড়ালো আজ নেই বললেই চলে। কারণ যখন তারা নিজেদের শীর্ষে দেখেছে তখন ভেবেছে আমরা এত বড়, আমাদের কিছুই হবে না। কিন্তু বাস্তবতা আজ আপনাদের সামনে, বড় থেকে বড় করে যেতে পারে। এখন ভাবুন, আমরা তো বড় কোম্পানির কথা বলছি, ব্যক্তিগত পর্যায়েও জীবনে যে কোনো সময় এমন সমস্যা আসতে পারে যা মুহূর্তে সবকিছু ওলটপালট করে দিতে পারে। ধরা যাক পরিবারে একজনের বড় অসুখ ধরা পড়লো, শুধু চিকিৎসাতেই শেষ হয়ে যাবে আপনার জীবন ভরের সঞ্চয়। উল্টে লাখ লাখ টাকা ঋণ নিতে হতে পারে, যা শোধ করতে গিয়ে জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে। তাহলে প্রশ্ন আসছে, সবকিছু জেনে শুনেও কেন এত মানুষ ইন্স্যুরেন্স নেন না? এর পেছনে আছে এক সাইকোলজিক্যাল কারণ, যা হয়তো আপনি আগে কোথাও শোনেন। আমি সেটি খুব গভীরে গিয়ে এই ডকুমেন্টারিতে আলোচনা করেছি। তবে তার আগে এই গ্রাফটায় চোখ রাখুন, কারণ আপনি দেখতে চলেছেন এমন কিছু যা সত্যি চমকে দেবে আপনার। 2023 সালে চীনের জনসংখ্যা ছিল 141 কোটি, আর ভারতের 143 কোটি, প্রায় সমান। কিন্তু এখন আসল চমকটা শুনুন। 2023 সালে ভারতের জিডিপি ছিল $3.57 ট্রিলিয়ন। এর মধ্যে মাত্র 1.9% অর্থাৎ প্রায় $68 বিলিয়ন সরকার স্বাস্থ্য খাতে ব্যয় করেছে। গড়ে একজন ভারতীয় স্বাস্থ্য সেবায় সরকার ব্যয় করেছে প্রায় $47, মানে আনুমানিক 4000 টাকা। 2023 সালে চীনের জিডিপি ছিল প্রায় $17.8 ট্রিলিয়ন, আর সেই অর্থে চীনের সরকার মাত্র 7.2%, মানে প্রায় $1.25 ট্রিলিয়ন শুধু স্বাস্থ্য খাতে ব্যয় করেছে। গড়ে একজন চীনা নাগরিকের পেছনে ব্যয় হয়েছে প্রায় $886, অর্থাৎ প্রায় 73,000 টাকা, যা ভারতীয়
ভারতীয়দের তুলনায় প্রায় 19 গুণ বেশি। এবার যদি একই হিসাব আমেরিকার সঙ্গে করি, মার্কিন সরকার 2023 সালে তাদের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য খাতে ব্যয় করেছে $14,626, মানে আনুমানিক 12 লাখ টাকা, যা ভারতের তুলনায় প্রায় 308 গুণ বেশি। এর সরাসরি প্রভাব চোখে পড়ে হাসপাতালের পরিকাঠামো। চীনে প্রতি 1000 মানুষের জন্য যেখানে হাসপাতালে বেড রয়েছে 7টি, ভারতে সেখানে গড়ে আছে মাত্র 2টি বেড। এই পরিসংখ্যানই যথেষ্ট বোঝানোর জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কতটা ভঙ্গুর। কিন্তু প্রশ্ন হলো, আমি কেন আপনাকে এসব বলছি? ইন্স্যুরেন্সের মতো এক বিরক্তিকর বিষয় এত লম্বা ডকুমেন্টারি বানানোর কারণই বা কি? আপনি সেটি সামনে পেয়ে যান। তবে আপাতত এইটুকু বলি, এই ডকুমেন্টারি সেই প্রচলিত বোরিং আঙ্কেল টাইপ ইন্স্যুরেন্স টক নয়। এটি এমন একটি ইন্স্যুরেন্স ডকুমেন্টারি যা সোশ্যাল মিডিয়ায় আগে কখনো আপলোড হয়। আর এই শক্তিশালী ডকুমেন্টারি আপনাদের জন্য নিয়ে এসেছে আলফাপিডিয়া। প্রথমে পরিষ্কার করে বলি, আমি কেন এই ডকুমেন্টারি বানাচ্ছি। কিছুদিন আগে একদিন রাত পর্যন্ত কাজ করছিলাম, হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। হাসপাতালে গেলাম, ডাক্তার ভর্তি করলেন, আর বিল দাঁড়ালো 15,000 টাকা। এটি মাত্র 8 থেকে 10 ঘন্টার বিল। এমন নয় যে এই 15,000 টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় একটি চিন্তা এলো, যদি আমি বছরে মাত্র 10,000 টাকা দিয়ে একটি হেলথ ইন্স্যুরেন্স নিতাম, তাহলে হয়তো এই খরচাটা বেঁচে যেত। আর এটা শুধু টাকার ব্যাপার ছিল না, বরং ভাবনার ব্যাপার। যখন আমি আমার বাইক আর গাড়ির জন্য ইন্স্যুরেন্স নিতে পারি, তখন নিজের জন্য কেন নিলাম না? যেখানে আমার কাছে আমার বাইক বা গাড়ির চেয়ে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ আমার স্বাস্থ্য। তাহলে কি সেই মানসিক বাধা যা সব জেনে শুনেও আমাকে পদক্ষেপ নিতে বাধা দিচ্ছে? আরো অবাক করার বিষয় হলো, এটি শুধু আমার নয়, প্রায় সবারই সমস্যা। এবার চলুন একটি ডেটা দেখি। জিরোধার ফাউন্ডার নিতিন কামাত একবার টুইট করেছিলেন, ভারতের বেশিরভাগ মানুষ মাত্র একবার হাসপাতালে ভর্তি হলেই দেউলিয়া হয়ে যেতে পারে। এবার এই বিষয়টি একটু গভীরে যায়। ধরা যাক এটি রাজা নামের এক লোকের গল্প, খুবই পরিশ্রমী, দিন রাত কাজ করে, কিন্তু হঠাৎ একদিন শরীর খারাপ হয়ে গেল। এখন তার সামনে দুটি পথ, প্রথম সরকারি হসপিটালে যাওয়া, দ্বিতীয় বেসরকারি হসপিটালে যাওয়া। দুটি পরিস্থিতি আমরা খুঁটিয়ে দেখব, কারণ ফলাফল হতে চলেছে চমকপ্রদ। প্রথম ক্ষেত্রে রাজা সরকারি হসপিটালে গেল। তার ধারণা ছিল এখানে চিকিৎসা সস্তায় হয়ে যাবে, কিন্তু হসপিটালে পৌঁছে দেখলো লম্বা লাইন, অর্থাৎ সামান্য অসুখের জন্যই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। উপরন্তু হসপিটালের পরিকাঠামো আর যন্ত্রপাতি সবই প্রায় পুরনো হয়ে গেছে। সরকারি হসপিটালে একজন ডাক্তার একসঙ্গে 3-4 জন রোগীকে পরীক্ষা করছেন। রাজা বুঝে গেলেন, হ্যাঁ, চিকিৎসার খরচ কম হলেও এখানে তার সুস্থ হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এবার তার সামনে দ্বিতীয় বিকল্প, প্রাইভেট হসপিটাল। রাজা যখন সেখানে গেল, তখন বুঝলো এটি হসপিটালের চেয়ে বরং লাভের মেশিন বেশি। সামান্য অসুখের জন্যই ডাক্তার অপ্রয়োজনীয় টেস্ট লিখে দিচ্ছে, আইসিইউতে ভর্তি করাচ্ছেন। এমনকি এখানে হোটেলের মতন বিভিন্ন রুমের ক্যাটাগরি আছে, জেনারেল, স্পেশাল, ডিলাক্স। আর তখনই তার মনে হলো, দিনরাত পরিশ্রম করে যা সামান্য টাকা জমিয়েছে সব একদিনেই উধাও হয়ে যাবে। আর আমি এখানে শুধু ছোটখাটো অসুখের উদাহরণ দিলাম। একবার কল্পনা করে ভেবে দেখুন, যদি হার্ট সার্জারি বা নিউরো সার্জারির মতন বড় অসুখ ঘটে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? নিতিন কামাত এই পরিস্থিতিকে এক লাইনে বুঝিয়েছেন, মোস্ট ইন্ডিয়ান আর জাস্ট ওয়ান হসপিটালাইজেশন অ্যাওয়ে ফ্রম ব্যাংক্রাপসি। মানে ভারতের চিকিৎসা ব্যয় এতটাই বেশি যে একটি বড় অসুখেই লাখ লাখ পরিবারকে দেউলিয়া করে দিতে পারে, তাদের সারা জীবনের সঞ্চয় উড়িয়ে দিতে পারে। ডেটা বলছে আজ ভারতে প্রায় 70% মানুষ এমন অবস্থায় আছেন যে একবার হসপিটালে ভর্তি হলেই তারা দেউলিয়া হয়ে যেতে পারে। অর্থাৎ 10 জন মানুষের মধ্যে 7 জনের কাছে একবারে হসপিটালে বিল মেটানোর মতো সঞ্চয় নেই। এমনকি প্রতি বছর ভারতের 8 থেকে 9% পরিবার শুধু হসপিটালে বিলের কারণেই দারিদ্র্য সীমার নিচে নেমে যায়। তাহলে সমাধান কি? নিতিন কামাতের টুইটের ভেতরেই আছে সেই উত্তর, হেলথ ইন্স্যুরেন্স। শোনার সঙ্গে সঙ্গে হয়তো আপনার মনে হচ্ছে, আরে রাজা ভাই, এত ঘুরে ফিরে আবার ইন্স্যুরেন্সে এসে পড়লেন। কিন্তু কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখুন, আমি এমন কিছু তথ্য দেখাবো যা আপনি আগে কখনো ভাবেননি। চলুন ধাপে ধাপে এগোনো যাক। নিতিন কামাত তার টুইটে হেলথ ইন্স্যুরেন্স বেছে নেওয়ার জন্য 3টি ধাপের একটি ফর্মুলা দিয়েছেন। স্টেপ 1, এমন একটি ইন্স্যুরেন্স কোম্পানি বেছে নিন যারা অন্তত 5 থেকে 10 বছর ধরে বাজারে কাজ করছে, যাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও 90%, আর যারা আর্থিকভাবে স্থিতিশীল। এর পাশাপাশি এমন পলিসি নিন যা কমপক্ষে 8000 হসপিটালকে কভার করে। কিন্তু এখানেই শেষ নয়, হেলথ ইন্স্যুরেন্সে থাকে কো অ্যাপার্টমেন্ট, রুম রেন্ট, রেজিস্ট্রেশন, ডিজিজ ওয়াইজ সাবলিমিট, এমন অনেক জটিল শর্ত যেগুলি বোঝার চেষ্টাতেই মাথা ঘুরে যেতে পারে। তাই প্রয়োজন সেলফ এডুকেশন। ইন্টারনেটে অসংখ্য আর্টিকেল, ব্লগ আর গাইডলাইন রয়েছে,
যেগুলি আপনাকে এইসব টার্ম সহজেই বুঝতে সাহায্য করবে। এমনকি এমন অনেক প্ল্যাটফর্মও রয়েছে যেখানে একসঙ্গে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি প্ল্যান কম্পারিজন করতে পারবেন। জ্ঞান থাকলে সিদ্ধান্ত হবে সঠিক, আর সঠিক সিদ্ধান্তই দিতে পারে সত্যিকারের সুরক্ষা। কারণ আজকের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে স্প্যামিং আর ভুল পথে পলিসি বিক্রি করা, মিসলিডিং এক বড় সমস্যা, আর এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র সেলফ এডুকেশন। এখন এটা স্পষ্ট, ভারতে আজ প্রায় 70% মানুষ, মানে 10 জনের 7 জন একবার হসপিটালে ভর্তি হলেই দেউলিয়া হয়ে যেতে পারে। তাদের সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যেতে পারে। কিন্তু অবাক হবেন শুনে, এর পরেও জানেন কি আজও ভারতে প্রায় 95% মানুষের কাছে কোনো ইন্স্যুরেন্স নেই। প্রশ্ন হচ্ছে, সবাই যখন জানে ইন্স্যুরেন্স না থাকলে নিজেদের আর পরিবারের কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে, তবু কেন মানুষ ইন্স্যুরেন্স কেনে না? এর পেছনে আছে এক অদ্ভুত সাইকোলজিক্যাল কারণ যা আপনাকে ভেবে দেখতে বাধ্য করবে। এবার আসি আমাদের ডকুমেন্টারি দ্বিতীয় অধ্যায়। 2008 সালে বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট, যেটাকে বলা হয় গ্রেট রিসেশন, এটা এতটাই মারাত্মক ছিল যে একের পর এক বিশ্বখ্যাত কোম্পানির দরজায় তালা পড়ে গিয়েছিল। ভাবুন, আমেরিকার দানবীয় গাড়ি নির্মাতা জেনারেল মোটরস 2009 সালে দেউলিয়া ঘোষণা আবেদন করল। পরে অবশ্য মার্কিন সরকার টাকা ঢেলে তাদের বাঁচায়। শুধু জেএম নয়, এমন অনেক মার্কিন কোম্পানি এই বছর নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল। কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত ধাক্কা এসেছিল লেমেন ব্রাদার্সের দেউলিয়াত্ব থেকে। এটি একটি বিশ্বখ্যাত ফাইন্যান্স কোম্পানি যা 2008 সালে সরাসরি বন্ধ হয়ে যায়। সেই সময় এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা। এই সংকটে শুধু কোম্পানি নয়, 2008 থেকে 2009 সালের মধ্যে প্রায় 90 লক্ষ আমেরিকান তাদের চাকরি হারায়, আর প্রায় 38 লক্ষ পরিবার নিজেদের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হয়। ভাবুন এই মন্দা কতটা ভয়ঙ্কর ছিল। এখন আপনি হয়তো ভাবছেন, ইন্স্যুরেন্স প্রসঙ্গে হঠাৎ গ্রেট রিসেশন কোথা থেকে এলো? আসলে এখানে আসছে এক গুরুত্বপূর্ণ ধারণা, অপটিমিজম বায়াস, যেটি নিয়ে সাময়িক বিজ্ঞানীরা বলছেন যদিও ওই মন্দার পেছনে অনেক কারণ ছিল, কিন্তু তিনি বলছেন এর একটি বড় কারণ হচ্ছে মানুষের অযৌক্তিক আশাবাদী হওয়া। আমরা মনে করি লক্ষ্য পূরণে সবকিছু মসৃণ হবে, বাস্তবের পথে অসংখ্য বাধা পেরোতে হয়। এটাই অপটিমিজম বায়াস। আমরা বিশ্বাস করি খারাপ কিছু আমাদের সাথে ঘটবে না, খারাপ তো সবসময় অন্যদের সাথেই হয়। উদাহরণ চান, অনেকে গাড়ি চালিয়েও সিট বেল্ট পরে না, বাইক চালিয়েও হেলমেট পরে না, জানে রাত জেগে থাকলে অ্যাসিডিটি, চুল পড়া, স্ট্রেস এসব হতে পারে, তবুও রাতভর জেগে থাকে, কারণ আমার তো কিছুই হবে না। চমকে যাওয়ার মতন বিষয় হচ্ছে বিশ্বের প্রায় 80% মানুষ এই অপটিমিজম বায়াসের শিকার। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও ঠিক তাই হয়। প্রায় সবাই ভাবে, কেন ফালতু প্রিমিয়াম দিয়ে টাকা নষ্ট করব? আমি তো কত বছর ধরে বাইক চালাচ্ছি, আমার আবার অ্যাক্সিডেন্ট হবে নাকি? আমি তো একদম সুস্থ, আমার আবার অসুখ হবে কেন? এইভাবে আজও ভারতের 95% মানুষ ইন্স্যুরেন্সহীন। আর এটাই শুধু একমাত্র কারণ নয়, আরো বড় কারণ হচ্ছে মানুষ ইন্স্যুরেন্সকে ভয় পায়। আজকের দিনে মানুষ যেসব জিনিস থেকে দূরে পালায়, প্রথমত সাপ, দ্বিতীয়ত এমএলএম কোম্পানি সেলসম্যান, তৃতীয়ত ইন্স্যুরেন্স এজেন্ট। মজা শোনালো, এটা একবারে বাস্তবতা। তাহলে প্রশ্ন হচ্ছে, এই বেচারা ইন্স্যুরেন্স এজেন্টদের এমন ইমেজ তৈরি হলো কিভাবে? আর আসল দোষটাই বা কার? এটা বুঝতে হলে আগে বুঝতে হবে আসলে ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসা কিভাবে চলে, তাদের বিজনেস মডেলটা আসলে কেমন। চলুন একটা সহজ উদাহরণে বুঝি। ধরা যাক এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এখন তাদের কোনো ক্লায়েন্ট যদি দুর্ঘটনায় পড়ে, তখন ওই পরিবারকে তাদের লাখ লাখ টাকা ক্লেম বাবদ দিতে হবে। কিন্তু সেই টাকা কি তারা নিজেদের পকেট থেকে দেয়? অবশ্যই না। তাদের আয়ের মূল উৎস দুটো। প্রথম হলো ইনভেস্টমেন্ট ইনকাম। ইন্স্যুরেন্স কোম্পানি 1 লাখ মানুষকে ইন্স্যুরেন্স বিক্রয় করলো, আর প্রত্যেকের থেকে বছরে 10,000 টাকা করে প্রিমিয়াম নিল, মানে বছরে তাদের হাতে আসছে 100 কোটি টাকা। এখন ওই টাকা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে বা এফডি তে রাখে না তারা, বরং প্রায় 80% মানে 80 কোটি টাকা তারা বিনিয়োগ করে দেয় শেয়ার বাজারে, মিউচুয়াল ফান্ডে, সরকারি বন্ডে, যেখান থেকে গড়ে বছরে প্রায় 12 থেকে 15% রিটার্ন আসে। মানে শুধু এই বিনিয়োগ থেকে এক বছরে তারা প্রায় 9 থেকে 12 কোটি টাকা রিটার্ন বাবদ ইনকাম করে থাকে। বাকি 20 কোটি টাকা তারা হাতে রাখে লিকুইড ক্যাশ হিসাবে, যাতে কোনো গ্রাহকের জরুরি ক্লেম এলে সঙ্গে সঙ্গে মেটানো যায়। অবশ্য এই 80-20 অনুপাত কোম্পানি অনুযায়ী বদলাতে পারে, কিন্তু মূল কৌশল মোটামুটি এইভাবেই চলে। আর মনে রাখবেন, আমি এখানে যে 1 লাখ গ্রাহকের কথা বলছি, বাস্তবে সেটা অনেক অনেক গুণ বেশি। যেমন LICর উদাহরণ নিন,
তাদের গ্রাহকের সংখ্যা আজ 50 কোটিরও বেশি। এখন নিজেই হিসাব করুন তাদের ইনভেস্টমেন্ট ইনকাম বছরে কত হতে পারে। এবার আসি দ্বিতীয় আয়ের উৎসে, আন্ডার রাইটিং প্রফিট। কোম্পানি চেষ্টা করে এমন লোককে পলিসি বিক্রি করতে যারা তরুণ ও সুস্থ, কারণ এদের অসুস্থ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তাই ধরা যাক 100 কোটি প্রিমিয়াম সংগ্রহ করেও তারা বছরে মাত্র 30 কোটি টাকা ক্লেম মেটালো। তারপর যদি 20 কোটি যায় বিজ্ঞাপন, বেতন আর অন্যান্য খরচে, তবুও হাতে থাকে প্রায় 50 কোটি টাকার নেট মুনাফা। তাহলে এই দুই উৎস মিলিয়ে মাত্র 1 লাখ গ্রাহকে আর 10,000 টাকার বার্ষিক প্রিমিয়াম হিসাবেও একটি ইন্স্যুরেন্স কোম্পানি বছরে প্রায় 60 কোটি টাকার মুনাফা করতে পারে। এবং মনে রাখবেন, এটা কেবল বোঝানোর জন্য কল্পিত উদাহরণ, আসল অঙ্ক অনেক অনেক বড়। তাহলে এখন আপনি মোটামুটি বুঝে গেছেন ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবসা আসলে কিভাবে চলে আর তারা কিভাবে লাভ করে। এবার ফিরে আসি আমাদের আগের প্রশ্নে, তাহলে কেন ইন্স্যুরেন্স এজেন্টদের সমাজে এমন ইমেজ তৈরি হয়েছে? তো আসল দোষটা কার? ভাবুন তো, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এই যে ব্যবসার ধরন, এখানে 3টি শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ: পলিসি, প্রিমিয়াম আর ক্লেম। শুনতে যত চকচকে আর সহজ লাগে, বাস্তবে এগুলো ততটাই ভয়ঙ্কর। এতটাই ভয়ঙ্কর যে কারোর জীবন বাঁচাতে বা শেষ করে দিতেও যথেষ্ট। কিন্তু কেন? আর এর ভেতরে লুকিয়ে আছে কি রহস্য? এই 3টি শব্দের রহস্য বুঝতে গেলে আগে জানতে হবে ইন্স্যুরেন্সের ধারণা আসলেই কোথা থেকে এলো, কেন এর প্রয়োজন হলো, আর কিভাবে এটা এত বড় এক ইন্ডাস্ট্রিতে পরিণত হলো। আজ আমরা যেমন প্রিমিয়াম দিই আর বিপদের সময় ক্লেম করি, প্রাচীনকালে মানুষও করতো কিছুটা এইরকমই। তখন মানুষ নিজেদের অঞ্চলে কোনো মন্দিরে শস্য আর টাকা দান করত। সেটাই ছিল সেই সময় ইন্স্যুরেন্স কোম্পানি। যদি কোনো পরিবারের রোজগারের মানুষ হঠাৎ মারা যেতেন বা বিপদ আসতো, সেখান থেকেই সাহায্য দেওয়া হতো। এই ধরনের ব্যবস্থা ছিল রোমান সাম্রাজ্য। সেখানে ছিল বারিয়াল ক্লাব, সৈন্যরা তাদের বেতনের এক অংশ দিত এই ফান্ডে। কোনো সৈনিক মারা গেলে তার পরিবারকে এই ফান্ড থেকেই সহায়তা দেওয়া হতো। আজকের গ্রুপ ইন্স্যুরেন্স ঠিক এই ধারণার আধুনিক রূপ। অনেক কোম্পানি আজ কর্মীদের বেতনের সামান্য অংশ কেটে গ্রুপ ইন্স্যুরেন্সে রাখে, যাতে বিপদের সময় পরিবারের পাশে দাঁড়ানো যায়। আপনি হয়তো দেখেছেন কোনো দোকানে আগুন লেগে গেলে, গয়নার দোকানে চুরি হলে বা ব্যবসায় বড় ক্ষতি হলে তাদের জন্য থাকে মার্চেন্ট বা বিজনেস ইন্স্যুরেন্স। কিন্তু এই বিজনেস ইন্স্যুরেন্সের ধারণা এসেছে কোথা থেকে? এর পেছনের গল্প ভীষণ ইন্টারেস্টিং। প্রাচীন ব্যাবিলনিয়ায়, যেখানে আজকের ইরাক, ইরান, কুয়েত আর সিরিয়ার কিছু অংশ পড়ে, সেখানে ব্যবসায়ীরা রিস্ক ম্যানেজমেন্টের জন্য এক অভিনব কৌশল বের করেছিল। তখন পণ্য পরিবহন মূলত জাহাজ ব্যবহার করেই হতো, আর এই যাত্রায় অনেক সময় জাহাজ ডুবে যেত বা জলদস্যুরা আক্রমণ করে সব পণ্য লুট করে নিত, মানে বিনিয়োগ একবারে শূন্য। এই সমস্যা কাটাতে তারা নিল এক নতুন পথ। ব্যবসায়ীরা কোনো ধনী ব্যক্তির কাছ থেকে ঋণ নিত, যা দিয়ে তারা পণ্য কিনত, সিমেন্টের খরচ মেটাতো। কিন্তু সেই ঋণের সঙ্গে থাকতো অতিরিক্ত একটি চার্জ, যেটা আজকের ভাষায় ইন্স্যুরেন্স প্রিমিয়ামের মতন। তার সঙ্গে একটি চুক্তি সই করতে হতো। যদি জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছায় তাহলে ঋণ ফেরত দিতে হবে, কিন্তু যদি জাহাজ ডুবে যায় বা পণ্য লুট হয়ে যায় তাহলে ঋণ ফেরত দেওয়ার প্রয়োজন নেই। আর সেই অতিরিক্ত চার্জই হলো ব্যবসায়ী সুরক্ষা মূল্য। শুনুন, সমুদ্রের পথে ঝুঁকি কমাতে যে প্রাচীন বুদ্ধি ব্যবহৃত হতো, সেটাই ধীরে ধীরে বদলে গিয়ে আজকের মেরিন ইন্স্যুরেন্স হয়েছে। কিন্তু তখন এইসব ঝুঁকি ব্যবস্থাপনার নিয়ম ছিল এলোমেলো, কোনো গোছানো সিস্টেম ছিল না। তারপর এলো 1600 শতক, আর ঘটলো এক এমন ঘটনা যা পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে দিল। 1583 সালে লন্ডনে উইলিয়াম গিবস নামে এক ব্যক্তি রিচার্ড মার্টিন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে একটি ইন্স্যুরেন্স পলিসি নিল, যা আজ ইতিহাসে প্রথম নথিভুক্ত লাইফ ইন্স্যুরেন্স হিসাবে ধরা হয়। শর্ত ছিল 1 বছরের মধ্যে যদি উইলিয়ামের মৃত্যু হয় তবে তার পরিবার পাবে 382 পাউন্ড, যা তখনকার ইতিহাসে বিরাট অঙ্ক। মার্টিন হয়তো ভাবেননি এমনটা হবে, কিন্তু বছর না পেরোতেই উইলিয়াম মারা যায়। চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার কথা থাকলেও মার্টিন তা দিতে সে অস্বীকার করে। মামলা গড়ায় কোর্টে, আর রায় আসে উইলিয়ামের পরিবারের পক্ষে। এই একটি ঘটনা থেকেই ধীরে ধীরে লাইফ ইন্স্যুরেন্সের ধারণা ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর 1700 শতকে এক ভয়াবহ ঘটনা ঘটল, যা ফায়ার ইন্স্যুরেন্সের জন্ম দিল। এমনকি ফায়ার ব্রিগেডের ধারণাও শুরু হলো এখান থেকে। 1666 সালের 2রা সেপ্টেম্বর লন্ডনে থমাস ফেরিনার নামে এক বেকারির আগুন ছড়িয়ে পড়লো ভয়ঙ্কর রূপে। 4 দিন ধরে জ্বলতে থাকা এই অগ্নিকাণ্ডে ধ্বংস হলো 13,000-এরও বেশি ঘরবাড়ি, 80-টির বেশি চার্জ। মানুষ বুঝে গেল আর্থিক সুরক্ষা না থাকলে রাতারাতি রাস্তায় নেমে আসতে হয়। এরপর
সালে ব্যবসায়ী নিকোলাস বার্মন শুরু করলেন বিশ্বের প্রথম ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি, দ্য ইন্স্যুরেন্স অফিস ফর হাউসেস। তাদের পলিসি ছিল তাদের বাড়িতে লাগানো থাকতো একটি মেটাল প্লেট, কোথাও আগুন লাগলে ফায়ার ব্রিগেড সবার আগে সেই বাড়িগুলো বাঁচাতে ছুটে যেত। এবার আসি ভারতের কথা। এখানেও প্রাচীনকাল থেকেই কিছুটা ইন্স্যুরেন্সের ধারণা ছিল। বন্যা, আগুন, মহামারী, দুর্ভিক্ষ, মানুষ মিলেমিশে একে অপরকে সাহায্য করত। কিন্তু সমস্যা হচ্ছে সবটাই ছিল অসংগঠিত। ব্রিটিশরা ভারতে আসার পরই নিয়ে এলো আধুনিক ইন্স্যুরেন্সের ব্যবস্থা। 1818 সালে কলকাতায় গড়ে ওঠে ভারতের প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তবে সেটা মূলত ব্রিটিশদের জন্যই ছিল। কোনো ভারতীয়কে পলিসি নিতে হলে দিতে হতো অনেক বেশি প্রিমিয়াম। 1870 সালের পরে এলো ব্রিটিশ ইন্স্যুরেন্স অ্যাক্ট, যার মাধ্যমে ভারতীয় কোম্পানিগুলি এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে শুরু করলো। যদিও ক্ষমতার মূল নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে। পরে একের পর এক আইন তৈরি হলো এই ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এলো 1956 সালে। ভারত সরকার বড় একটি পদক্ষেপ নেয়, সব প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিকে একসঙ্গে করে তৈরি করে একমাত্র সরকারি প্রতিষ্ঠান। আজ আমরা যাকে চিনি এলআইসি না। এরপরও পরিবর্তন চলতে থাকে। 1999 সালে গঠিত হয় IRDAI, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তাদের কাজ পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করা এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা। IRDAI আসার পর HDFC লাইফ, ICICI প্রুডেন্সিয়াল, PNB, মিড লাইফ এর মতন অনেক প্রাইভেট কোম্পানি বাজারে প্রবেশ করে। ফলে এলআইসির একচেটিয়া দাপট কমে যায় আর গ্রাহকদের সামনে আসে আরো বেশি বিকল্প এবং উন্নত পলিসি। আজকের দিনে ভারতে আছে 57টি ইন্স্যুরেন্স কোম্পানি। এর মধ্যে 24টি লাইফ ইন্স্যুরেন্স এবং বাকি 33টি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। পার্থক্য স্পষ্ট। লাইফ ইন্স্যুরেন্স মূলত ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা কভার করে, আর জেনারেল ইন্স্যুরেন্স অন্তর্ভুক্ত স্বাস্থ্য, গাড়ি, বাড়ি, ভ্রমণ, ব্যবসা ইত্যাদি। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এতটাই এগিয়ে গেছে যে আজ মানুষ এলিয়েন অপহরণেরও বীমা করাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যদি কাল কোনো ইউএফএ এসে কিডন্যাপ করে নিয়ে যায় তাহলে পরিবার ক্ষতিপূরণ পাবে। অবিশ্বাস্য শোনালেও 30,000-এরও বেশি মানুষ ইতিমধ্যে এই বীমা কিনে রেখেছেন। আরো অবাক হবেন শুনলে একজন যুক্তরাজ্যের হোটেল মালিক 10 লাখ ইউরোর পলিসি নিয়েছেন শুধুমাত্র এই ভয়ে যে যদি কোনো ভূত এসে তাকে মেরে ফেলে। এত ধরনের ইন্স্যুরেন্সে ভিড়ে এখন সাধারণ মানুষ নিজের জন্য কোনটা বেছে নেবেন তাই ভেবে বিভ্রান্ত হয়ে পড়ে। তার উপর ইন্স্যুরেন্স জগতে চলা প্রতারণাগুলো আলাদাই মাথা ব্যথা। তাই সঠিক ইন্স্যুরেন্স পেতে দরকার সেলফ এডুকেশন, যাতে কেউ আপনাকে ভুল পথে চালিত করতে না পারে, জটিল কাগজপত্রে ফাঁসাতে না পারে, আর ক্লেমের সময় যাতে সঠিক ক্লেম পেতে কোনো রকম অসুবিধা না হয়। এখন স্পষ্ট প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি কতটা বদলেছে আর কিভাবে নিজের জন্য সেরা পলিসি বেছে নেওয়া যায়। কিন্তু চলুন এখন ফিরে আসি সেই প্রশ্নে, প্রিমিয়াম, পলিসি আর ক্লেম, এই তিনটি শব্দ এত ভয়ঙ্কর কেন? এমন কি আছে এতে যা কাউকে মারতে বা মরতে বাধ্য করে? মার্কিন যুক্তরাষ্ট্রে এক সময় বহু কর্পোরেট কোম্পানি চালাতো এক বিশাল প্রতারণা, নাম ডেড পিজন ইন্স্যুরেন্স। বড় বড় কোম্পানিগুলো হাজার হাজার কর্মচারীর নামে পলিসি করত, অথচ কর্মচারীদের বিন্দুমাত্র ধারণা থাকতো না এটা কতটা ভয়ঙ্কর। বুঝতে একটি উদাহরণ ধরা যাক। ধরুন একটি বেকারিতে 20 জন কর্মচারী আছে। এর মধ্যে একজন শেফ, যিনি বেকারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি হঠাৎ তার সঙ্গে কিছু ঘটে যায় তাহলে ব্যবসায় বড় ধাক্কা লাগতে পারে। নতুন শেফ নিয়োগ, রেসিপি শেখানো, প্রশিক্ষণ সব মিলিয়ে সময় ও অর্থের ক্ষতি। এই ক্ষতি সামলাতেই বেকারির মালিক শেফের নামে কি % ইন্স্যুরেন্স করতেন। এটা আসলেই এক ধরনের লাইফ ইন্স্যুরেন্স যা বড় বড় প্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ কর্মচারীদের নামে নেয় এবং যেটার উপকার ভোগী হয় কোম্পানি নিজেই। এটা সম্পূর্ণ বৈধ। কিন্তু প্রতারণা শুরু হয় তখন যখন ওই মালিক কেবল শেফ নয়, বাকি 19 জন কর্মচারীর নামেও একই ইন্স্যুরেন্স নিয়ে নেয়, যদিও তারা সহজেই রিপ্লেসমেন্ট যোগ। আরো আশ্চর্যের বিষয়, তারা জানেই না যে তাদের নামে এই পলিসি হয়েছে। এতে মালিকের দুটি বড় সুবিধা হয়। প্রথমত, প্রিমিয়ামের খরচকে তিনি কোম্পানির ব্যয়ের তালিকায় দেখিয়ে ট্যাক্সের সুবিধা পান। দ্বিতীয়ত, কোনো কর্মচারী মৃত্যু হলে পুরো ক্লেমের টাকায় সরাসরি তার অ্যাকাউন্টে চলে যায়। আর এই প্রতারণাই ডেড পিজন ইন্স্যুরেন্স নামে পরিচিত। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা কল্পনাহীন নয়। 2002 সালে ওয়াল স্ট্রিট জার্নাল স্পষ্ট উল্লেখ আছে, নেসলে ইউএসএ তাদের 18,000 কর্মচারী, পিটনি বোস তাদের 23,000 কর্মচারী, এমনকি পিএনজি তাদের 15,000 কর্মচারীর নামে এই পলিসি নিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় বিষয়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপত্তি জানাতো না কেন? আর কর্মচারীরা কেন জানতে পারতো না যে তাদের নামে এই পলিসি চলছে? শুনুন, এই ধরনের স্ক্যাম মূলত 1980 থেকে 2000 সালের মধ্যে বেশি দেখা যায়। তখন ইন্স্যুরেন্স সেক্টরে ডিজিটাইজেশন আজকের মতন ছিল না, ফলে স্বচ্ছতার অভাব ছিল ভয়াবহ। তাই কোনো কর্মীর নাম, ঠিকানা আর বয়সের মতো কিছু সাধারণ তথ্যের ভিত্তিতে বড় বড় কোম্পানি সহজেই তাদের নামে পলিসি খুলে ফেলতো। আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কেন আপত্তি করতো না? ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপত্তি না করার কারণ তাদের তো মূল ব্যবসায়ী ছিল পলিসি বিক্রি করা। এখানে আবার একসাথে হাজার হাজার পলিসি বিক্রির সুযোগ। ফলে কর্পোরেট আর ইন্স্যুরেন্স কোম্পানি দুই পক্ষের জন্যই ছিল একদম উইন উইন ডিল। তবে
2000 সালের পর মার্কিন সরকারের কঠোর নিয়ম চালু করায় 2006 সালের পর থেকে ডেথ প্রিজেন্ট ইন্স্যুরেন্স স্ক্যামের ঘটনা খুবই কমে যায়। এই গল্পে এত বিস্তারিত বলার আসল কারণ হচ্ছে অনেক মানুষ জানে ইন্স্যুরেন্স কতটা জরুরি, তবুও কিনতে ভয় পায় শুধু এই ধরনের প্রতারণার জন্য। আর এটা এক দুটো ঘটনা নয়, হাজার হাজার প্রতারণা মানুষের ইন্স্যুরেন্সের উপর থেকে বিশ্বাস সরিয়ে দিয়েছে। আর এই প্রতারণা শুধু ইন্স্যুরেন্স কোম্পানির দিক থেকে হয় তা নয়, গ্রাহকেরাও করে, এমনকি দুই পক্ষের মিলেও হয়। যেমন কয়েক বছর আগে 2017 থেকে 2019-এর মধ্যে হরিয়ানায় হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের ক্লেমের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সব কেসই ছিল এক অদ্ভুত মিল, একই ধরনের দুর্ঘটনা, একই থানা এফআইআর আর একই ডাক্তারদের রিপোর্ট। তদন্তে বেরিয়ে আসে সব রোগী ছিলেন টার্মিনাল ক্যান্সারে, অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে। আর এই প্যাটার্নের পেছনে ছিল পুরো এক গ্যাং। তারা এসব রোগী খুঁজে বের করত, পরিবারকে রাজি করাতো, রোগীর মৃত্যু হলে লাশ নিয়ে সাজানো দুর্ঘটনা ঘটিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করত। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এতে রোগীর পরিবার, ডাক্তার, এমনকি পুলিশের কর্মকর্তারাও জড়িত ছিল। এমনকি মুম্বাইয়ের এক নারী দুবার নিজের মৃত্যু সাজিয়ে 1 কোটিরও বেশি টাকা প্রতারণা করেছে। কেউ কেউ ইন্স্যুরেন্স ক্লেমের জন্য নিজের বাড়িতে নকল চুরি দেখায়, ভুয়ো মেডিকেল বিল তৈরি করে, এমনকি ইচ্ছা করে দোকানে আগুন লাগিয়ে দেয়। ইন্স্যুরেন্স এজেন্টরাও অনেক সময় প্রতারণা করে, অপ্রয়োজনীয় পলিসি গুঁজে দেয়, কারণ তাদের প্রধান আয়ের উৎস হলো কমিশন। যত বেশি পলিসি বিক্রি হয় তত বেশি প্রিমিয়াম, আর সেই সাথে তত বেশি কমিশন। যারা আর্থিক বিষয়ে অজ্ঞ তারা এই ফাঁদে পড়ে এবং পরে আফসোস করে। তাই একজন এজেন্ট এমন প্রতারণা করলেও তার প্রভাব হতে পারে ভয়াবহ। শুনুন, সমস্যাটা হচ্ছে এমন কিছু এজেন্টের জন্যই এক একটা অঞ্চলে পুরো পেশার নামটাই খারাপ হয়ে যায়। মানুষ ভাবতে শুরু করে সবাই স্ক্যামার, আর তাই দূরে সরে যায়। আর যেমন বলেছিলাম, প্রিমিয়াম, পলিসি আর ক্লেম, এই তিনটি শব্দই আসলে মারাত্মক। কারণ কিছু এজেন্টের জন্য প্রিমিয়াম আর পলিসি হয় লোভের হাতিয়ার, আর কিছু কাস্টমারের কাছে ক্লেমও ঠিক সেই কাজটাই করে। এর ফলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ভরে গেছে প্রতারণায়। শুধু ভারতে প্রতি বছর মোট ক্লেম ফ্রডের পরিমাণ প্রায় 15%, অর্থাৎ প্রায় 900 কোটি টাকা। কাস্টমারের পক্ষ থেকে হওয়া এইসব প্রতারণার কারণে কোম্পানিগুলিকে কঠোর আইন বানাতে হয়, যা অনেক সময় গ্রাহকের গলা দিয়ে নামতে চায় না। আর উল্টো দিকে জরুরির সময় অনেক কোম্পানি ঠিক মতন সাপোর্টও দেয় না। ফল, কয়েকজন প্রতারকের জন্য সৎ কোম্পানি আর সৎ গ্রাহক দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয়। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। আজকের দিনে ই কমার্স, ট্যাক্সি অ্যাপ, স্মার্ট ওয়াচ, এমনকি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কোণ সবখানে এআই ঢুকে পড়েছে। উপকার যেমন আছে তেমন ক্ষতিও কম নয়। বিশেষজ্ঞদের মতে এআই এর সবচেয়ে বড় নেতিবাচক দিক হলো প্রাইভেসি। আপনার খাবারের অভ্যাস, শপিং প্যাটার্ন, ভ্রমণের রুটিন, এমনকি ছোটখাটো অভ্যাস পর্যন্ত এআই ট্র্যাক করে। সেই ডেটার ভিত্তিতেই তৈরি হয় আপনার অনলাইন হিস্ট্রি এবং সোশ্যাল মিডিয়া ফিড। তাহলে কি মনে হয় না ভারতের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির বাজার, যেটা একাই $200 বিলিয়ন বেশি, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলি নিজের ব্যবসা বাড়াতে আর ভবিষ্যৎ সুরক্ষিত করতে এআই ব্যবহার করবে না? রিপোর্ট বলছে ভবিষ্যতে ইন্স্যুরেন্স এতটাই ব্যক্তিগত হয়ে যাবে যে তারা আপনার সোশ্যাল মিডিয়া, ক্রেডিট কার্ড ইউজ, ড্রাইভিং অভ্যাস সবকিছু বিশ্লেষণ করে ঠিক করবে আপনার প্রিমিয়াম কত হবে। ধরুন কেউ ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনে নিয়মিত ট্র্যাকিং বা জিমের ছবি পোস্ট করছে, তাহলে কোম্পানি ধরে নেবে এই ব্যক্তি ফিট এবং হেলথ কনসাস, তার মানে অসুস্থ হওয়ার ঝুঁকি কম, তাই প্রিমিয়ামও কমবে। উল্টো দিকে কেউ যদি নিয়মিত ফাস্টফুডের ছবি দেয় বা গাড়ি ওভার স্পিডে চালায়, তাহলে ধরা হবে স্বাস্থ্য নিয়ে সে উদাসীন, ঝুঁকি বেশি, তাই প্রিমিয়ামও বাড়বে। এটা আমার আন্দাজ নয়, আমেরিকা ইতিমধ্যে এমন উদাহরণ সামনে এসেছে। কিছু কোম্পানি থার্ড পার্টি ব্রোকারের সঙ্গে মিলে ডেটা জোগাড় করেছে। কেউ কতবার তামাক বা অ্যালকোহল খায়, কোন ধরনের ওষুধ কেনে, কত ঘন ঘন ফাস্টফুডের অর্ডার দেয়, সবই মানে প্রাইভেসি গিয়ার তেল নেনে। তাই আজ ইন্স্যুরেন্স নেওয়া যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি কোথা থেকে ইন্স্যুরেন্স নিচ্ছেন। ইন্টারনেট ঘাটলে এমন কিছু ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে অনেক শিক্ষামূলক টুলস আছে। এই ওয়েবসাইটে জটিল ইন্স্যুরেন্সের বিষয়গুলি একদম সহজভাবে বোঝানো হয়েছে, চাইলে আপনিও একবার দেখে নিতে পারেন। ইন্স্যুরেন্স শব্দটা হয়তো আপনার কাছে সেই ভদ্রলোকের গানের মতন বিরক্তিকর লাগবে, কিন্তু মজার ব্যাপার হলো সেই গান তো মিলিয়ন্স মানুষ শুনেছে, অথচ ইন্স্যুরেন্সের নাম শুনলেই অনেকের প্রতিক্রিয়া হয় এমন যেন সামনে সাপ দেখে ফেলেছে। এখন শুনে অবাক হবেন, ভারতের 65% মানুষ গ্রামীণ এলাকায় বাস করে, কিন্তু এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে মাত্র 8% মানুষের কাছে লাইফ ইন্স্যুরেন্স আছে। ভাবুন তো, মাত্র 4 বছর আগে কোভিডে 70 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সাধারণভাবে ভাবলে মনে হবে এরপর তো মানুষ স্বাস্থ্য নিয়ে আরো সচেতন হবে, অন্তত এখন থেকে স্বাস্থ্য বীমা নেওয়া শুরু করবে, তাই না? কিন্তু না, বাস্তব চরিত্র উল্টো। গত 2 বছরে হেলথ ইন্স্যুরেন্সের প্রবৃত্তি তো হয়নি, বরং 2% কমে গেছে। আর একই সময় এমন মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে যাদের কাছে না হেলথ ইন্স্যুরেন্স আছে না লাইফ ইন্স্যুরেন্স আছে। মানে এখন অনেকেই
সেই পুরনো অভ্যাস ছাড়তে পারেনি। পিপাসা লাগলে পর কুয়ো ছোঁড়ার মতন, তাই না? তাই দেরি হওয়ার আগেই নিজের ইন্স্যুরেন্স নিয়ে নিন। যেমন আমি আগেই বলেছি, সেলফ এডুকেশন এই সমস্যার সমাধান করতে পারে।